নাটোরের রাস্তা নিয়ে সংঘর্ষে এনসিপি নেতাসহ আহত ৫। এদিকে বিএনপি নেতাকর্মীদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। জানাবো, আন্দোলনের এক পর্যায়ে আমরা ডু অর ডাই পরিস্থিতিতে চলে যাই, বললেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো, গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে ২৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নাটোরের রাস্তা নিয়ে সংঘর্ষে এনসিপি নেতাসহ আহত ৫। নাটোরের রাস্তা মেরামতকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জাতীয় নাগরিক পার্টির উপজেলা যুগ্ম সমন্বয়কারী নুহ ইসলাম সহ ৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে এনসিপি নেতা নুহ ইসলামের বাড়ির সংলগ্ন কাঁচা রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সকালে এই রাস্তাটিতে ইটের খোয়া ও বালি ফেলে মেরামতের কাজ শুরু করেন নুহ ইসলামরা। এক পর্যায়ে রাস্তাটির জায়গা নিজের দাবি করে মেরামতের কাজে বাধা দেন মুরাদ আলী। এ সময় উপস্থিত দুই পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষ লাঠি হাসুয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষে ৬ জন আহত হন। প্রথমে তাদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আহত মুরাদ আলীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে রামেক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মুরাদ। এছাড়া আহত ৪ জনই বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপি নেতাকর্মীদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে মারধর ও লাঞ্ছিতের প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বিএনপি নেতাকর্মীরা। প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখলে মহাসড়কের উভয় লেনে দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে বিকেল ৫টার দিকে নেতাকর্মীরা অবরোধ তুলে নেন। মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টো বলেন, আতাউর রহমান মুকুল বন্দরের ২ বারের চেয়ারম্যান। তার উপর যেভাবে হামলা করা হয়েছে তা অসভ্য সমাজের কাজ নয়, তা সভ্য সমাজের কাজ নয়। আমরা এই অপরাধীদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে আলটিমেটাম দিচ্ছি, অন্যথায় বিএনপির নেতাকর্মীরা আবার মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবে। আন্দোলনের এক পর্যায়ে আমরা ডু অর ডাই পরিস্থিতিতে চলে যাই, বললেন নাহিদ ইসলাম। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম। তৎকালীন আওয়ামী লীগ সরকারের কঠোর নজরদারি ও শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও বৈষম্য মুক্তির আন্দোলন চালিয়ে যেতে অবিচল ছিলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের এক পর্যায়ে আমরা এমন সিদ্ধান্ত নিই যে হয় আমরা বেঁচে থাকবো, না হয় মরে যাব। বেঁচে থাকলে আমরা এই সরকারকে উৎখাত করব, আর নইলে আমাদের মৃত্যু হবে। আমরা এই ডু অর ডাই পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের মুখ্য সমন্বয়ক থেকে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে মুখপাত্রের ভূমিকা পালন করেন। গত বছরের ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ হাসিনার পতনের জন্য এক দফা ঘোষণা করেন তিনি। সময়টি তার জন্য মোটেও সহজ ছিল না। গুম, নির্যাতন, নজরদারি, হুমকি আর চোখের সামনে হাজারো মানুষের মৃত্যু, অন্যদিকে স্বৈরাচারী সরকার থেকে মানুষের মুক্তি, এই দুইয়ের মধ্যে তাকে মানুষের মুক্তির জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার পথটি বেছে নিতে হয়েছিল। এক দফা ঘোষণার পর মাত্র 2 দিনও টিকতে পারেনি ক্ষমতাধর স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। ৩৬ দিনের আন্দোলনের ফলে এদেশের মানুষ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পায়। বাংলাদেশের ইতিহাস সৃষ্টিকারী এ ছাত্রনেতা অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা এর প্রতিবেদক আলী সাদি ভুইয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত বছরের ৫ই জুন কোর্টের রায়ের পরে আমরা দেখলাম যে এটা শিক্ষার্থীদের ভেতরে তীব্র ক্ষোভ তৈরি করে। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, তখন সবাই এর সংস্কার চেয়েছিল, বাতিল নয়। কিন্তু সরকার নিজে থেকে সকল কোটা বাতিল ঘোষণা করে। কিন্তু ২০২৪-এ এসে একটি একতরফা নির্বাচনের পর কোর্টের মাধ্যমে আবার কোটা ব্যবস্থা পুনর্বহাল করা হয়। সেটি শিক্ষার্থীদের মধ্যে অনাস্থা, ক্ষোভ, হতাশা এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি করে। এর মধ্যে দেশের অর্থনীতির অবস্থা ছিল টালমাটাল। আমরা যখন দেখলাম শিক্ষার্থীদের মধ্যে প্রবল ক্ষোভ আছে, তখন সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়ে কথা বললাম। সবাই এ নিয়ে ক্ষোভ ও প্রতিক্রিয়া জানাতে চাইল। এ প্রেক্ষিতে আমরা সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি কর্মসূচি দিই। সেন্ট্রাল লাইব্রেরি থেকে সেদিন এর প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
প্রথম দাবিটি ছিল 2018 সালে যে দাবি তা পুনর্বহাল করা। এ লক্ষ্যে 5 জুন থেকে 3 দিন আন্দোলন চলে। আন্দোলনের শুরু ও বিস্তৃতির বিষয়ে তিনি বলেন, আন্দোলনের 3 দিনের মধ্যে ঈদের বন্ধ চলে আসে। বন্ধের আগে আমরা অ্যাটর্নি জেনারেল বরাবর একটি স্মারকলিপি দিয়ে এসেছিলাম। প্রাথমিক দাবি ছিল যেন রায় স্থগিত করে পরিপত্র বহাল করার। ঈদের বন্ধ থাকায় আমরা একটা আলটিমেটাম দিই 30 জুন পর্যন্ত, যাতে এই সময়টার মধ্যে সরকার একটা ব্যবস্থা নেয়। কিন্তু আমাদের ধারণা ছিল সরকার কোনো ব্যবস্থা নেবে না। এ কারণে আমরা এই সময়টাকে আন্দোলনের পরিকল্পনা প্রণয়ন ও নিজেদের সংগঠিত করি। এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্বতঃস্ফূর্তভাবে এই রায়ের বিরুদ্ধে এবং কোটা সংস্কারের পক্ষে আন্দোলন শুরু হয়ে যায়। জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, রংপুর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করি, আমরা অনলাইনে মিটিং করি, ফেসবুকে ক্যাম্পেইন করি, আমরা সবার সঙ্গে একটা নেটওয়ার্ক স্থাপন করি। যখন আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে 30 জুন পর্যন্ত কোনো কিছু করা হলো না, তখন 1 জুলাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রথমবারের মতো কর্মসূচি পালন করি। এই সমন্বয়ক বলেন, একই ব্যানারে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্পাসে কর্মসূচি পালিত হয়। আমরা 1 থেকে 4 জুলাই পর্যন্ত কর্মসূচি পালন করি। 4 জুলাই কোর্টের একটা রায় দেওয়ার কথা থাকলেও কোর্ট সেদিন কোনো বক্তব্য দেননি। এভাবে এরা 5-6 জুলাই পর্যন্ত চলে যায়। এরপর আমরা একটা পর্যায়ে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ নেতা বলেন, আমরা 14 জুলাই রাষ্ট্রপতি বরাবর একটা স্মারকলিপি দেই। এদিন একটা টার্নিং পয়েন্ট ছিল। শেখ হাসিনা চীন সফরে ছিল, ফিরে ওই দিন সংবাদ সম্মেলন করে। সবার একটা প্রত্যাশা ছিল যে এতদিন টানা আন্দোলন চলেছে, তো শেখ হাসিনা দেশে এসে এবার একটা সমাধান হয়তো দিতে পারে। তো সেই দিনের বক্তব্যের জন্য সবাই অপেক্ষা করেছিল। কিন্তু দেখা গেল সে এসে কেবল এই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিল না, বরং একে রাজাকারদের আন্দোলন আখ্যা দিল। তিনি বলেন, শেখ হাসিনা আন্দোলনকারী, তাদের অভিভাবক ও পরিবার সম্পর্কে অত্যন্ত মর্যাদাহানিকর কটু মন্তব্য করে। একটা ন্যায্য ও ন্যায়ভিত্তিক আন্দোলন, যৌক্তিক আন্দোলন হওয়ার পরেও স্বৈরাচার হাসিনা তাদেরকে নিয়ে এভাবে কথা বলায় সবার আত্মমর্যাদায় লাগে। শিক্ষার্থীরা ব্যাপক প্রতিক্রিয়া দেখায়। এইটা আমাদের কোনো পরিকল্পনায় ছিল না। পুরো বিষয়টাই ছিল স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। আত্মমর্যাদায় আঘাত লাগায় সবাই এর বিরুদ্ধে কথা বলেছে। হলে হলে শিক্ষার্থীরা স্লোগান দেওয়া শুরু করে স্বতঃস্ফূর্তভাবেই। শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখে আমরাও বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, ক্যাম্পাসে গিয়েছি, সবাইকে রাস্তায় নেমে আসতে আহ্বান করেছি। সকলেই খুবই স্বতঃস্ফূর্তভাবে সে রাতে রাস্তায় নেমে আসে। আন্দোলনে হামলার বিষয়ে তিনি বলেন, আমরা জানতাম যে আন্দোলনে কোনো একটা পর্যায়ে ছাত্রলীগ বা পুলিশ হামলা করবে, কারণ আমাদের 18 সালের কোটা সংস্কার আন্দোলনের নিরাপত্তা সড়ক আন্দোলনের অভিজ্ঞতা ছিল। পুরো বিশ্ববিদ্যালয় জীবনে আমরা দেখেছি যে কোনো ন্যায্য আন্দোলন এ সরকার ছাত্রদের উপর কতটা দমনমূলক ছিল। ফলে আন্দোলনে হামলা আসবে এটার জন্য বা গ্রেপ্তার হতে পারি, এরকম একটা মানসিক প্রস্তুতিও আমাদের ছিল। কিন্তু সেই দিন শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ যে ভয়াবহ হামলা চালায় তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, কিংবা নারীদের উপর এভাবে হামলা করবে তা আমরা ভাবতেও পারিনি। সবসময় আমরা দেখেছি যে নারীদের বিষয়ে, মেয়ে আন্দোলনকারীদের বিষয়ে কিছুটা সতর্ক থাকা হয়, কিন্তু এইবার আমরা দেখলাম যে নারীদেরকে প্রথম এবং প্রধান টার্গেটে পরিণত করা হলো। মেয়েরা ব্যাপক সংখ্যায় এই আন্দোলনের সম্মুখ সারিতে এবং ভ্যানগার্ড হিসেবে ছিল। বাংলাদেশের কোনো ছাত্র আন্দোলনে এর আগে এত নারী অংশগ্রহণ করেছে কিনা তা আমার জানা নেই। যেহেতু নারীদের অংশগ্রহণে এই আন্দোলনের অন্যতম ন্যায্যতা, সে কারণে নারীদেরকেই আক্রমণ করা হয়। আন্দোলনের পথ পরিবর্তন নিয়ে তিনি বলেন, এদিকে সেদিন ডিএমসিতে ঢুকে ব্যাপকভাবে আহতদের ওপরও হামলা করা হয় কয়েক দফায়। এই বর্বরতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে লেখা থাকবে। আমরা জানতাম ছাত্রলীগ হামলা করবে, কিন্তু এতটা বর্বর হবে, এতটা দমনমূলক হবে, এতটা হিংস্র হবে, এটা আমাদের ধারণায় ছিল না। এবং এর প্রতিবাদে তো পরের দিন 16 তারিখ ব্যাপক বিক্ষোভ হয়, সবাই রাস্তায় নেমে আসে। বিরোধী ছাত্র সংগঠনগুলো ওই দিন ব্যাপকভাবে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। এর 1-2 দিনের মাথায় আন্দোলন অন্যভাবে টার্ন নেয়। 15 তারিখ আমাদের বোনেরা যেভাবে আহত হয়েছে তা ছিল ভয়াবহ। 16 তারিখ আবু সাইদ শহীদ হলো। তার মৃত্যুর খবর আমি শহীদ মিনারে প্রথম ঘোষণা দিয়ে বলি, আমাদের এক ভাই শহীদ হয়েছে। এর আগের দিন আবু সাইদের সাথে বাকেরের কথা হয়। বাকেরের কাছে আবু সাইদ জানতে চায় পরদিনের পরিকল্পনা কি। বাকের জানায়, আমরা মাঠে থাকবো যে কোনো মূল্যে। আবু সাইদ জীবন দিয়ে তার অটল সংকল্প প্রমাণ করছে। সে মাঠ ছাড়েনি, দাঁড়িয়ে ছিল বুলেটের সামনে। ওই ঘটনা আমাদের ব্যাপকভাবে অনুপ্রাণিত করে, আলোড়িত করে। এই সময়টাতেই আমরা অনেক ভেঙে পড়েছিলাম। একই সঙ্গে আবার ক্ষুব্ধও হই। ক্ষুব্ধতার মাত্রা অনেক বেড়ে যায় এবং এই লড়াই যে একটা চূড়ান্ত লড়াইয়ের দিকে যাবে, এই একটা বোধ আমাদের ভেতরে 16 জুলাই তৈরি হয়ে যায়। তখন আমরা শুনতে পেলাম রাত পর্যন্ত 6 জন মারা গেছে। সেই রাতে আমি একটা ভিডিও বার্তা দিই। তখনই আমরা বুঝতে পারি যে এই আন্দোলন আর কেবল কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা এখন আর কোটা সংস্কারের আন্দোলন নেই। যদিও কোটা সংস্কার প্রসঙ্গ থাকতেই পারে, তবুও এই আন্দোলনে যে ক্ষতি হয়ে গেছে তার ক্ষতিপূরণ অন্য কোনোভাবে সম্ভব নয়।
সেদিন আমাদের একটু এলোমেলো দেখা যায়, তো বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকার আমাদের প্রস্তুতির ঘাটতি সুযোগ নেয়। তারা ক্যাম্পাস এলাকায় ব্যাপক মাত্রায় পুলিশ, বিজিবি ও র্যাব সহ এমন কোনো বাহিনী ছিল না যাদের সেদিন মোতায়েন করেনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।